ওয়েলকাম টু টিভিএস ম্যাচ অ্যানাটমি, সঙ্গে আছি মৌ। এবারের বিশ্বকাপে ছোট দলগুলোই বোধহয় বড় চমক। গতকাল রাতে পুরো বিশ্ব তাকিয়েছিল CR7 এর দিকে। কি হলো? ফাইনালি 1-1 গোলে ড্র করলো পর্তুগাল এবং DR কঙ্গো। অন্যদিকে ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া ম্যাচ ওয়াজ ট্রিমেন্ডাস। প্রিয় দর্শক, আমার সঙ্গে আজ আলোচনা করতে পেরেছেন আমার ভীষণ ভালোবাসার এবং একই সাথে খুবই সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট MM কায়সার। হ্যালো, কেমন আছেন? জি ভালো, থ্যাংক ইউ মৌ। আপনি থাকলে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি সবসময়। শুরু করবো পর্তুগালের ম্যাচ দিয়ে, CR7 কে নিয়ে। দুঃখজনক, হতাশাজনক, আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম এক পর্যায়ে ম্যাচ দেখতে দেখতে। সো যদি সেই ম্যাচের প্রসঙ্গ দিয়ে আজকে আমরা আলোচনা শুরু করি। ওয়েল, এটা খুব একটা বিগ হাইপের একটা ম্যাচ ছিল, যেহেতু আপনি এমবাপ্পে খুব ভালো পারফরমেন্স করেছেন, মেসি ভালো পারফরমেন্স করেছেন এবং সেই সঙ্গে CR7 এর সমর্থকরা এবং পর্তুগালের সমর্থকরা এক অর্থে তাকিয়ে রয়েছিলেন যে এই বিশ্বকাপে পর্তুগালও ভালো করবে। এবং যা আপনি জানেন যে আপনি ফেভারিট যে তালিকা যেটি তৈরি করা হয়েছে সেখানে আপনার পর্তুগালের বেশ উপরের দিকেই রয়েছে এবং অনেকে কিন্তু হিসাবটা করছেন যে পর্তুগাল শুধু সেমিফাইনালে না, এবার বোধহয় তাদের একটা শিরোপা জেতার একটা সুযোগ বা সম্ভাবনা রয়েছে। কিন্তু তারা এই প্রথম ম্যাচে যা করেছে তাতে এখন তাদের জন্য কিন্তু আপনার দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটাটা একটু জটিল হয়ে যাবে সবকিছু মিলে। আর যেটি আপনি বললেন যে CR7 এর কাছ থেকে আমরা যে পারফরমেন্স আশা করছিলাম তার কিছুই তিনি করতে পারেননি। এক অর্থে যদি আপনি বলতে বলেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচে তিনি পুরোপুরি ফেইল্ড। 100% তিনি ফেল করেছেন। তিনি গোল করার সুযোগ পেয়েছিলেন, করতে পারেননি। দেখে মনে হয়েছে যেন বোধহয় একেবারে দাঁড়িয়ে রয়েছেন। এ কারণে আমি হয়তো বলবো যে এই ম্যাচে একাদশ ছিল আপনার পর্তুগালের একাদশ ছিল 10 জন এবং একটা স্ট্যাচু ছিল এবং সেই স্ট্যাচুর নাম হলো আপনার CR7 বা রোনালদো। দুঃখ লাগছে এটা বলতে, কিন্তু তিনি যে পারফরমেন্স করেছেন সেই পারফরমেন্সটা কিন্তু সেটাই আসে। তাহলে কি আপনি এমনটা বলবেন যে 11-এ আপনি CR7 কে চাচ্ছেন না? কোনো মতেই না। আপনি যে পারফরমেন্স করেছেন, আপনি যদি কোচ যদি পরের ম্যাচটা জিততে চান এবং তিনি যদি একেবারে নির্মোহভাবে যদি অ্যানালাইসিস করেন এবং তিনি যদি তার দলকে আরেকটু সামনে দেখতে চান, তাহলে আমার মনে হয় যে ইউ হ্যাভ টু টেক সামটাইমস ভেরি প্র্যাগমেটিক অ্যান্ড টাফ ডিসিশন। এটা আপনাকে নিতে হবে। আর সেটা যদি তিনি না নেন তাহলে কিন্তু আপনি এই ধরনের একেবারে নির্জীব একটা পারফরমেন্স যদি রোনালদো করেন, যাকে আপনি রেখেছেন লোন ফরওয়ার্ড হিসাবে, যার কাছ থেকে গোল চাচ্ছেন, যার কাছ থেকে আপনি দলকে জেতানোর মতো পারফরমেন্স চাচ্ছেন, তিনি দেখে মনে হচ্ছে যেন অসহায়ভাবে তিনি দাঁড়িয়ে রয়েছেন। বেশ কয়েকবার তিনি তাকে সাপোর্ট দিয়েছিল, দলের খেলোয়াড় যারা ছিলেন গোল করার সুযোগও পেয়েছিলেন, কিন্তু একজন স্ট্রাইকার বা আপনার ফরওয়ার্ড যখন একটা বল ট্যাপ করতে পারছেন না, বল নিয়ে ড্রিবলিং করতে পারছেন না, পোস্টে রাখতে পারছেন না, খুব অসহায় লেগেছে তাকে। তার চেয়ে বড় বিষয়টা হলো যে তিনি ম্যাক্সিমাম সময় দেখে মনে হয়েছে যে তিনি বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছেন। আপনি প্রতিপক্ষের সীমানা থেকে তিনি কখনোই নিজের দিকে আসেননি, যে পরিশ্রমী ফুটবল যে একটা খেলতে হয় সেটা তিনি করেননি। তার দলের অন্যান্য খেলোয়াড়রা খুবই পরিশ্রম করছে, পাগলের মতো দৌড়াদৌড়ি করছে, আপনি অ্যাটাক তৈরি করার জন্য প্ল্যান করছে, কিন্তু সেই প্ল্যানের মধ্যে আমরা রোনালদোকে দেখতে পাচ্ছি না। তিনি বোধহয় দাঁড়িয়ে রয়েছেন যে তার কাছে একটা বল আসবে এবং তিনি সুযোগ পাবেন, একটা গোল করে দিবেন। সেটা তার সামনে সুযোগটা এসেছিল, কিন্তু নিচে তো তিনি নামছেনই না। সেটা তার সামনে সুযোগ এসেছিল, সেটা তিনি মিজারেবলি ফেইল করেছেন। সবকিছু মিলে এই ম্যাচে তিনি আসলে যেটি বললাম যে একেবারে ফেলের তালিকা যদি আপনি করেন তাহলে নিশ্চিতভাবে এই ম্যাচে রোনালদো একেবারে ফেল করেছেন সবকিছু মিলিয়ে। উচিত ছিল কোচের, আমি মনে করি, যখন আপনি 90 মিনিট প্লাস খেলা হয়েছে এখানে, যখন তিনি 70 মিনিট পর্যন্ত এই ধরনের পারফরমেন্স করছেন, তার কাছ থেকে কোনো কিছু আপনি পাচ্ছেন না, তখন তাকে ড্রপ করা উচিত ছিল। কিন্তু কোচ মার্টিনেজ যেটা করেছেন, খুব সম্ভবত মার্টিনেজ চেয়েছেন তাকে হয়তো পুরোটা টাইম রাখতে চেয়েছেন তিনি। কোচ কিন্তু চাইতেন তাহলে কিন্তু আপনি এর আগের কথা আমি যদি বলি আপনাকে, 4 বছর আগের বিশ্বকাপে রোনালদোর কয়েকটা ম্যাচে এরকম পারফরমেন্স ছিল, তাকে কিন্তু আপনার কোচ তুলে নিয়েছিলেন, সাবস্টিটিউট রেখেছিলেন এবং অনেক ম্যাচে সেরা একাদশে নামানোনি। হয় কি যে যখনই আপনি রোনালদোর মতো একজন তারকাকে নিয়ে আপনি ছক সাজাবেন এবং তিনি যদি সেই ছকের মধ্যে 100% ব্যর্থ হন, তখন কিন্তু দল ব্যর্থ হতে বাধ্য। আপনি লক্ষ্য করবেন যে এই ম্যাচে রোনালদো যখন বারবার ব্যর্থ হচ্ছিলেন, তখন তিনি দলের কাছ থেকে সাপোর্টও পাননি। পরে অনেক সময় কিন্তু তাকে পাস দেওয়া যেত, কিন্তু যার খেলোয়াড় যারা ছিল তারা কিন্তু তাকে সমর্থনটুকু দেয়নি। আমি একটা বিষয় এখানে কি আপনি একটু মেসির টিমকে টেনে আনবেন কিনা? অবশ্যই আমি মনে করি যে দেখুন, আর্জেন্টিনার মেসি এত ভালো খেলেন কেন? কারণ পুরো আর্জেন্টিনার টিমটা মেসির জন্য খেলে। এখানে পর্তুগালের জন্য কিন্তু আপনার ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য কিন্তু খেলার চেষ্টা করেছিল পর্তুগালের খেলোয়াড়রা, কিন্তু যখন তিনি বারবার ফেল করছেন তখন কিন্তু তার উপর থেকে আস্থাটুকু দলের খেলোয়াড়েরাই তুলে নিয়েছে। আপনি দেখবেন যে রোনালদো যখন মিস করছেন তখন তার সতীর্থ যারা রয়েছেন তারা পর্যন্ত কিন্তু আপনি হতাশা প্রকাশ করছেন। এক অর্থে ম্যাচের মধ্যে একটা ডিসঅ্যাপয়েন্টেড একটা টেন্ডেন্সি তাদের মধ্যে চলে এসেছে। হয় এরকম ঘটনা, তো এটা দূর করার দায়িত্ব কিন্তু আপনার কোচের। যখন আপনার
ব্রেক হচ্ছে, যখন আপনার হাফ টাইম হচ্ছে, তখন সেই হাফ টাইমে তাদেরকে একটা উদ্দীপিত করার একটা সুযোগ থাকে, কিন্তু সেটা তিনি করেননি। এবং আমার কাছে মনে হচ্ছে যে মার্টিনেজের যে ধরনের একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে রোনালদোকে ড্রপ করে তার জায়গায় আপনার অন্য কাউকে নামানোর জন্য, সেটা তিনি করতে পারেননি বলেই কিন্তু আজকের এই ম্যাচে তারা পয়েন্ট হারিয়ে ফিরেছে। এবং যে কায়দায় ফিরেছে, যেটি বললাম যে তাদের এখন দ্বিতীয় মানে সেকেন্ড রাউন্ডে যাওয়াটা ভেরি টাফ হয়ে যাবে। রোনালদোর কাছ থেকে এত নির্জীব, এত নরম এবং এত বাজে পারফরমেন্স আমরা কিন্তু কেউ আশা করিনি। আমার কাছে দেখে পুরো মনে হচ্ছে যে এই ম্যাচটার যদি আপনি এক কথা আমাকে অ্যানালাইসিস করতে বলেন, আমার কাছে দেখে মনে হচ্ছে যে রোনালদোকে একটা ক্যারিং ব্যাগ হিসেবে ক্যারি করছে কিন্তু আপনার পর্তুগাল। সো দেখে, এবং শুধু সেটা আমি বলছি তা না, আপনি বিভিন্ন পত্রপত্রিকা, আপনি ফ্রান্সের পত্রপত্রিকা এবং ইংল্যান্ডের পত্রপত্রিকার মধ্যে কিন্তু সেই সমালোচনাটুকু হয়েছে যে রোনালদোর ওজন বোধহয় অনেক বেড়ে গেছে এবং এই ভারী ওজনটা পর্তুগাল ক্যারি করছে দেখে পর্তুগালকে যেরকমভাবে আমরা চেয়েছিলাম সেটা করতে পারিনি। বিগত দিনগুলোতে আমি যতগুলো ইন্টারভিউ নিয়েছি কিংবা হয়তো কোথাও সাংবাদিক গেছেন, সেখানে যারা অডিয়েন্স রয়েছে, সেখানে যারা খুবই ছোট্ট বাচ্চারা বিশেষ করে, তারা কিন্তু CR7 এর ভীষণ ফ্যান এবং এই CR7 এর জন্যই তারা পর্তুগাল সাপোর্ট করছে। সবাই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, কিছু করার নেই এখানে। রাইট, আপনি CR7 অবশ্যই রোল মডেল। তিনি যেভাবে 41 বছর বয়সে নিজের শরীরটাকে চাঙ্গা রেখেছেন, একদম তরুণের মতো রেখেছেন, ফিটনেসটা ঠিক রেখেছেন, এখনো খেলার তাগিদটা তার মধ্যে রয়েছে, জেতার জেদটুকু রয়েছে, কিন্তু সেটা যদি শুধুমাত্র আপনি ম্যাচের মাঝখানে দেখাতে না পারেন, 90 মিনিটে যদি পারফরমেন্সে দেখাতে না পারেন, তো এর আগে আপনি কি করেছেন, ইট উড নট বি কাম। এটা কখনোই যখন 6 মিনিটে প্রথম নেভেস গোলটা দিল, তো আমি ভেবেছিলাম যে ওয়াও 6 মিনিটে গোল, বাট 45 মিনিটসে গিয়ে কিন্তু আবার গোল একটা ব্যাক করেছে কঙ্গোর কাছ থেকে যে গোল ব্যাক পাবো, এটা ওই মুহূর্তে কেমন যেন একটু মনে হচ্ছিল, কারণ কঙ্গো ভালো খেলছিল ফার্স্ট হাফে। আর সেকেন্ড হাফের কথা, প্রবলেমটা হলো কি, আপনি নেভাসের গোলে এগিয়ে গিয়েছিল এবং নেভাস হেড করে গোলটা করেছিলেন, তারপরে এক ধরনের কিন্তু আপনার পর্তুগালের খেলার মধ্যে এক ধরনের একটা কেমন জানি মনে হয়েছে যে একটা নির্জীবপনা চলে এসেছে, যে আমরা তো এই ম্যাচটা জিতবো, ঠিক আছে 1-0 লিড রয়েছি, আমরা আমাদের মতো করে খেলি। তারা যে ধরনের আপনি একটা অ্যাটাকিং ফরমেশনে খেলার কথা ছিল বা লিডটা আরও বাড়ানোর উচিত ছিল, অথবা যে ফর্মে যেভাবে কঙ্গোকে আরও একটু পর্যদস্ত করা উচিত ছিল, সেটা তারা করতে পারেনি দেখেই আপনি এই কারণে সবসময় বলা হয়ে থাকে যে এক গোলের লিড কখনোই কিন্তু আপনাকে নিশ্চিন্ত কোনো কিছু দিতে পারে না। সো এখানে পর্তুগাল সেই ভুলটাই করেছে। আর এর মাঝখানে তো রোনালদোর ভুলের পর ভুল চলছিলই, দাঁড়িয়ে খেলছিলেন তিনি, দৌড়াচ্ছিল না ঠিকমতো, বল তার কাছ থেকে গেছে, কিন্তু তিনি বল নিয়ে যে একক কৃতিত্ব একটা দেখাবেন বা একটা ইন্ডিভিজুয়াল স্কিল দেখাবেন, সেটাও তিনি করতে পারেননি। বলটা ব্যাক পাস করে দিচ্ছেন, অর্থাৎ যে প্রক্রিয়ায় আপনি অ্যাটাকটা যাচ্ছে, সেই অ্যাটাকের সাথে তিনি খুব একটা মানে হ্যাবিচুয়েটেড না, খুব একটা দেখে মনে হচ্ছে না যে তিনি অভ্যস্ত হতে পারছেন। একটা পরিসংখ্যান দেই, সেটি হলো যে প্রথম 45 মিনিটে একজন ফরওয়ার্ড মাত্র 25 বার বলে টাচ করেছেন, এবং সেই 25 বারের মধ্যে ম্যাক্সিমাম সময় তিনি কিন্তু বল ব্যাক পাস করেছেন। তো এইটা যদি হয় একজন ফরওয়ার্ডের অবস্থা, তখন সেখানেই বোঝা যাচ্ছে যে পর্তুগাল আসলে যে ফরমেশনে নিয়ে খেলেছিল এখানে, সেই ফরমেশনটা একেবারে ভুল। এবং রোনালদোর কাছ থেকে যে পারফরমেন্সটা চেয়েছিল সেটা তো তারা পায়নি বলেই আপনি শেষের দিকে এসে রোনালদোকে কিন্তু বল সাপ্লাইটাও বন্ধ করে দিয়েছিলেন তার সতীর্থরা, তারা নিজেরাই চেষ্টা করছিলেন। সবকিছু দেখে মনে হয়েছে যে এই ম্যাচটায় পর্তুগাল একেবারে আপনার বিশৃঙ্খল, ইনডিসিপ্লিন একটা ফুটবল খেলেছে, এবং তারা যে হেরে বসেনি, এটা তাদের জন্য সৌভাগ্য একেবারেই তাই। অন্যদিকে ইংল্যান্ড ক্রোয়েশিয়া দুর্দান্ত ম্যাচ, আমি একদম শুরুতেই বলছিলাম যে ট্রিমেন্ডাস। 12 মিনিটেই কেন প্রথম গোলটা করে ফেললেন, এবং অন্যদিকে 36 মিনিটে গিয়ে কিন্তু সম্ভবত বাটুরিনা, তার নাম ভিজা বাটুরিনা মেবি, 36 মিনিটে একটা গোল ব্যাক করলো, তারপরে আবার 42তে এসে আবার কেন করেছিলেন, পেরিসিচ বোধহয় করেছেন আরেকটু পরে এসে। বাট এত চমৎকার একটা ম্যাচ, এত হাড্ডাহাড্ডি লড়াই, মানে এবারের ওয়ার্ল্ড কাপে আমার এই ম্যাচটি আমার ভীষণ ভালো লেগেছে। দেখুন, এটা দেখে মনে হচ্ছে যে একবার ইংল্যান্ড গোল করছে, সাথে সাথে ক্রোয়েশিয়া শোধ করছে, আবার ইংল্যান্ড গোলকে এগিয়ে যাচ্ছে, ক্রোয়েশিয়া আবার শোধ করে দিচ্ছে। তো দুবার লিড নিয়ে যখন আপনি গোল শোধ করে দিবে, সেই দলের কিন্তু শক্তিটা আর একটু বেড়ে যায়। কিন্তু এটা হলো যে ইংল্যান্ডের যেটি হ্যারি কেন যে গোলটা করেছিলেন, যে আপনি প্রথম যে গোলটা করেছিলেন তিনি মানে পেনাল্টিতে, সেই পেনাল্টিটা কিন্তু গোলকিপার ঠেকিয়ে দিয়েছিলেন, কিন্তু গোলকিপার ঠেকিয়ে দিলেও গোলকিপার আপনার কেন শট করার আগেই গোলকিপার কিন্তু আপনার তার ইসের থেকে লাইন থেকে বেরিয়ে গিয়েছিলেন, এই কারণে এটা আপনার গোলকিপারের একটা অফেন্স হয়েছিল। আবার তিনি শুটটা নিয়েছেন, পরের শুটে তিনি গোল করেছেন, আবার 45 এ গিয়ে ওরা কিন্তু আবার গোল করেছে, রাইট। সবকিছু মিলে আপনি দেখবেন যে যেটাই বললাম যে একবার ইংল্যান্ড গোল করছে, সাথে সাথে আপনি ক্রোয়েশিয়া ব্যাক করছে, আবার ইংল্যান্ড গোল করে এগিয়ে যাচ্ছে, মনে করছে যে বোধহয় তারা কাজটুকু শেষ করে ফেলেছে, ঠিক তখনই আবার কিন্তু
ক্রোয়েশিয়া আপনার রিটার্ন ব্যাক করেছে। তো এই যে ম্যাচের মধ্যে আপনার গতি প্রকৃতি চেঞ্জ হওয়া বা একবার ও এগিয়ে যাওয়া আবার সমতে আসা, আবার ও এগিয়ে যাওয়া আবার সমতে আসা, এটা ম্যাচেরটাকে একটা সুন্দর একটা সৌন্দর্য, ম্যাচের সৌন্দর্য এবং খেলাটাকে খুব চমৎকার একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নিয়ে গিয়েছিল। ইংল্যান্ডের ভুলটা হয়েছিল সেটি হলো যে তারা গোল করার পর জাস্ট যে ভুলটা পর্তুগাল করেছিল একই ভুল কিন্তু তারা করেছিল। দেখে মনে হচ্ছে যে নিজেদের মধ্যে বল আদান প্রদান করছি এবং আপনার আরও একটু গোল করার যে একটা বিষয়, তার চেয়েও বড় বিষয়টা হলো যে সেই সময়টা তাদের ডিফেন্সটা খুবই ভালনারেবল হয়ে গিয়েছিল। ডিফেন্সে যেরকমভাবে শক্তপোক্তভাবে থাকতে হবে বা আপনার এই ক্রোয়েশিয়ার অ্যাটাকটাকে থামাতে হবে, সেই জিনিসটা তারা একটু মানে দুর্বলতা কিছুটা দেখিয়েছিল। এই কারণে আপনি দেখবেন যে ক্রোয়েশিয়া যে সেকেন্ড গোলটা করেছে সেটা একেবারে কিন্তু আপনার প্রথমার্ধের ইনজুরি টাইমে গোলটা হয়েছে। ম্যাচের চেঞ্জটা কোথায় এসেছে? চেঞ্জটা এসেছে আপনি হাফ টাইমে কখন? যখন ইংল্যান্ড আপনার ডাগ আউটে গিয়েছে, কোচ কিন্তু তাদেরকে বলেছেন যে আমরা হারি আমরা কিন্তু এরকমই ভাবে খেলবো। টুফেল যেটা বলেছেন যে আমরা হারবো বা জিতবো সেটা পরের বিষয় না, কিন্তু আমরা আমাদের যে স্টাইলে যে অ্যাটাকিং প্লেয়ারে খেলছি এই অ্যাটাকিং প্লেয়ারটা আমাদেরকে রাখতে হবে, তাতে যদি আমরা ম্যাচটা হেরে যাই তা কোনো সমস্যা নেই। ইটস ভেরি কারেজিয়াস অর্ডার আমি মনে করি। কারণটা হলো যে আপনি দুদলের শক্তি পার্থক্য যখন সমান সমান থাকবে, সেখানে যদি ম্যাচ ড্র চলছে তখন আপনি চেষ্টা করবেন যে অন্তত একটা পয়েন্ট নিয়ে আমি এখান থেকে বেরিয়ে আসতে পারি। আপনি হেরে যাওয়ার সম্ভাবনা হচ্ছে, কিন্তু সেখানে একটু অ্যাটাকিং ফরমেশনে গিয়েছেন আপনি কোচ, এবং সেটাই তাকে আমি মনে করি যে ডিভিডেন্ড দিয়েছে। এবং আপনি দেখবেন যে তারপরে হাফ টাইমের পর ইংল্যান্ডকে অন্য চেহারা দেখা গিয়েছে। তারা এরপরে যত এগিয়ে গিয়েছে সেখান থেকে আর ফিরতে পারেনি আপনার ফেরাতে পারেনি আর কি ক্রোয়েশিয়া। এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে ইংল্যান্ডের এই খেলাটা দেখে মনে হচ্ছে যে তারা পুরো ম্যাচটা দ্বিতীয়ার্ধে উপভোগ করেছে। প্রথমার্ধে এক ধরনের টেনশন ছিল, দ্বিতীয়ার্ধে তারা ম্যাচটা উপভোগ করেছে এবং গোলটা করার পরে সেই গোলটা কিভাবে আপনার সংরক্ষিত রাখা যায়, সেই সম্পদটাকে সংরক্ষিত রাখা যায় সেই চেষ্টাটুকু তারা করেছে এবং তারা সাকসেস হয়েছে। পরবর্তী ম্যাচে যদি আসি, কলম্বিয়া ভার্সেস উজবেকিস্তান, এটা একদম ওয়ান কাইন্ড অফ সবাই আসলে বলেছিল যে ডেফিনেটলি কলম্বিয়া খুব ভালো টিম, তারা ভালো করবে, বাট এবারের ওয়ার্ল্ড কাপে কোনো কিছুই তো বলা যাচ্ছে না, প্রেডিক্ট করা যাচ্ছে না, খুবই আনপ্রেডিক্টেবল। বাট কলম্বিয়া সেটা প্রমাণ করেছে, 3-1 গোলে জয়লাভ করেছে। এই ম্যাচটা আমি আই ডোন্ট নো যে আপনার দেখার সৌভাগ্য হয়েছে কিনা, কারণ আপনি এত ব্যস্ত এবং টানা এত ম্যাচ সারা রাত ধরে সকাল পর্যন্ত 4টি ম্যাচ দেখা আসলে সম্ভব না। না, আপনি একেবারে হাইলাইটস দেখেছেন। আপনি রাইট, আপনি একেবারে ঠিকই বলেছেন। আমি এটার হাইলাইটস দেখেছি। পুরো ম্যাচটা 90 মিনিটের ম্যাচটার আপনার 60 মিনিটের একটা হাইলাইটস করা ছিল, সেখানে আমি দেখেছি ম্যাচের মূল মুহূর্তগুলো সেখানে তোলা ছিল। সেখানেও কিন্তু কলম্বিয়া খুব দাপট দেখিয়েছে। 3-1 গোলে ম্যাচ জেতা মানেটা হলো যে আপনি অবশ্যই নিশ্চিতভাবে এটা বলবেন যে খুব দাপটে ভঙ্গিতে তারা খেলেছে। এবং তারা ওই কলম্বিয়া কিন্তু আপনার উজবেকিস্তান এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো এসে খেলছে এবং কলম্বিয়ার কিন্তু এর আগেও খেলেছিল, এবং আমি অপেক্ষা ছিলাম যে হামেস রদ্রিগেজ তার পারফরমেন্সটা কেমন হয়। তিনি ভালো খেলেছেন, তিনি ভালো খেলেছেন, গোল করতে পারেননি, কিন্তু শেষ ম্যাচে গোলটায় তিনি অ্যাসিস্ট করেছেন, যেটা গোল হয়েছে একেবারে আপনার 96 বা 97 মিনিটে গোলটা হয়েছে, কিন্তু সেই গোলটা তিনি অ্যাসিস্ট করেছেন। কলম্বিয়া অলওয়েজ আমরা দেখেছি যে আপনার বিশ্বকাপের কন্টেন্ডার না, কিন্তু বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে এবং কয়েকটা ম্যাচে হয়তো খুব সম্ভবত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তাদেরকে দেখা গিয়েছে। এই বিশ্বকাপেও তাদের দৌড় অত দূর পর্যন্তই থাকবে। তারপরেও বিশ্বকাপ প্রথমবার মতো খেলতে এসে উজবেকিস্তান একটা গোল করতে পেরেছে। আমি মনে করি যে এটাই, যেটা আপনি বলছিলেন যে এই বিশ্বকাপে ছোট দল বা বড় দল বলে কোনো কিছু নেই। যে কোনো দলকে কিন্তু আপনি ঠেকে দিতে পারে, যে কোনো দিন পয়েন্ট কেড়ে নিতে পারে, হারিয়ে দিতে পারে। যদিও আমরা এখন পর্যন্ত অত বড় চমক দেখিনি, তবে খুব সম্ভবত সামনের সময়টুকুতে দেখব, যেহেতু র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলো আপনার র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোকে বেশ ভালো একটা চ্যালেঞ্জ দিতে পারছে। স্পেনকে আমরা দেখেছি ঠেকিয়ে দিয়েছে আপনার কেপ ভার্দে। সো ক্রোয়েশিয়া পর্তুগালকে আপনার আটকে দিয়েছে কঙ্গো। এখন জানি না যে পরবর্তীতে এই দুঃসময় বড় কোন দলের জন্য অপেক্ষা করছে। একটু জানিয়ে রাখি, পরের ম্যাচটা কিন্তু ব্রাজিলের সাথে হাইতির। এর পরবর্তী ম্যাচে চলে আসি, ঘানা ভার্সেস পানামা। এটা অনেক মানে প্রেডিক্ট করাই গিয়েছিল যে ঘানা ভালো করবে, বাট 1-0 জিতেছে। আমি আশা করেছিলাম আরেকটু বেটার পারফরমেন্স হয়তো ঘানা দিতে পারতো। রাইট, ঘানার যেটা কলম্বিয়ার মতো ঘানাও কিন্তু আপনি লম্বা সময় ধরে বিশ্বকাপে খেলছে। আর ঘানার একটা সবচেয়ে বড় বিষয় এটা হলো যে তারা খুবই আপনার শক্তিশালী, আপনি শারীরিকভাবে অনেক সক্ষম একটা টিম, এবং তারা দেখবেন যে আপনি খেলোয়াড়গুলি অনেক লম্বা এবং তারা উচ্চতায় অনেক ভালো, এবং আপনার শারীরিক শক্তিতেও তারা তাদের সক্ষমতা অন্যান্যদের সঙ্গে অনেক বেশি। এবং এই ম্যাচটাও ধরুন আপনি পানামা এবং ঘানার যে ম্যাচটা ছিল, এই ম্যাচটাও একটা যা শুধু এই দুটো দলই আপনি বিশ্বকাপের স্রেফ একটা পার্টিসিপেটরি দল হিসাবে কিন্তু এসেছে। তারা যে বিশ্বকাপের সামনে চলে যাবে বা বিশ্বকাপে আরো বড় কোনো প্রতিযোগিতা থাকতে পারবে বা অর্জন করতে পারবে, এটা ভাবার কোনো কারণই নেই। এই গ্রুপ থেকে আপনার ইংল্যান্ড এবং
ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার যে দলটি রয়েছে এই গ্রুপ থেকে আমার মনে হয় যে থার্ড পজিশনে যেতে হলে এদের দুজনের কাউকে যেতে হবে, কিন্তু আপনার ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড এই দুটো দলই আপনার এই গ্রুপ থেকে আপনার পরের রাউন্ডের জন্য আপনার চ্যাম্পিয়ন এবং রানার্স আপের মতো হতে পারেন। আজ রাত 10টায় মুখোমুখি হচ্ছে চেক রিপাবলিক, অন্যদিকে সাউথ আফ্রিকা। সেই ম্যাচের প্রসঙ্গে আমি একটু পরে যাব। আগামী দিনের সবচেয়ে ভাইটাল ম্যাচ হচ্ছে মেক্সিকো ভার্সেস সাউথ কোরিয়া। রাইট। তো সাউথ কোরিয়া কিন্তু 2-1 গোলে হারিয়েছিল চেক রিপাবলিককে, এবং মেক্সিকো অন্যদিকে তাদের প্রথম ম্যাচে জয়লাভ করেছিল, দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে, এবং এই দুটো টিম আজকে মুখোমুখি হচ্ছে। রাইট। এই গ্রুপের টিম এবং সমীকরণটা তাহলে কি দাঁড়াচ্ছে, যেহেতু এই দুটো টিম তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এবং জিতেছে, আর আজকে এই তারা জয়ী দল দুটোই কিন্তু আবার মুখোমুখি হচ্ছে, তাহলে ইকুয়েশনটা হলো যে এই ম্যাচের জয়ী দল আপনার পরবর্তী রাউন্ডে যাওয়ার টিকিটটুকু কিন্তু পেয়ে যাবে, এবং সেটা করার জন্য কিন্তু আপনি দু দলই মুখিয়ে থাকবে। ম্যাচটা ড্র হলেও তাদের জন্য একটা মানে সুবিধা থাকবে। এখনো কিন্তু মানে গ্রুপ পজিশনে মেক্সিকো 1 এবং অন্যদিকে সাউথ কোরিয়া 2 নম্বর পজিশনে রয়েছে। রাইট, কিন্তু আপনি গোল বেশি রয়েছিল দেখে আপনি এগিয়েছিল আপনার মেক্সিকো এগিয়ে রয়েছে, আর যেহেতু আপনি সাউথ কোরিয়া একটা গোল হজম করেছে এই কারণে তাদের পয়েন্ট সমান রয়েছে, কিন্তু তাদের আপনার তালিকায় আপনার গ্রুপের পর্যায়ে পরবর্তী অবস্থানে রয়েছে, কিন্তু দুটো দলই তাদের প্রথম ম্যাচ জিতেছে। সো জিতে যখন আপনি টুর্নামেন্টটা শুরু করবেন, এত বড় একটা বিগ টুর্নামেন্ট, তখন নিশ্চিতভাবে কিন্তু একটা আত্মবিশ্বাস আপনার মধ্যে এমনি চলে আসে, এবং আজকের এই ম্যাচে তারা জানে যে তারা এখান থেকে দুটো দলই যদি আপনি একটা পয়েন্টও পায় তাহলে সেটি তাদের জন্য অনেক ভালো হবে, কারণ তা হলো যে তাদের যে পরবর্তী মোকাবেলা যার সঙ্গে হবে তারা অপেক্ষাকৃত একটু দুর্বল দল। তো সবকিছু মিলে এই ম্যাচটাও সমান, আমি মনে করি যে এই দলটা একটা সমান শক্তিধর দুটো দল মুখোমুখি হচ্ছে। এর আগে যখন এই গ্রুপ থেকে যে খেলাগুলো হয়েছিল সেখানে আপনি দু দলের মধ্যে শক্তির পার্থক্য অনেক বেশি ছিল, কিন্তু এখন এই সমান শক্তিধর দুটো দল মুখোমুখি হচ্ছে, এই কারণে আপনি এই গ্রুপের ম্যাচটা পরে হলেও কিন্তু আগে আপনি এই জিনিসটা আলোচনায় এনেছেন। এক্স্যাক্টলি, কারণ যেহেতু এটা খুবই ভাইটাল একটা ম্যাচ। অন্যদিকে একটু ফিফা র্যাঙ্কিং এর দিকে তাকাই, যদিও র্যাঙ্কিং মানে ম্যাটার করে না, বাট আমার শোয়ের নিয়ম অনুযায়ী আমাকে প্রতিদিন ফিফা র্যাঙ্কিং নিয়ে কথা বলতে হয়। মেক্সিকোর ফিফা র্যাঙ্কিং 14, অন্যদিকে সাউথ কোরিয়া 25, বাট দুটো টিমই কিন্তু বেশ ভালো টিম। রাইট, এবং এবার বিশ্বকাপে তারা বেশ ভালো পারফরমেন্স করেছে। মেক্সিকো তো তাদের ম্যাচটা জিতেছে, প্রথম ম্যাচটা সাউথ আফ্রিকার বিরুদ্ধে জিতেছে এবং বেশ ভালো পারফরমেন্স করেই তারা সেটা জিতেছে। ওয়ারেস কোরিয়া কিন্তু আপনি একটা গোল হজম করার পরও সেখান থেকে তারা এক্সেলেন্ট কায়দায় ফিরে এসেছে, এবং দুটো দলের মধ্যে যদি আপনি খেলার পার্থক্যটা যদি বলতে বলেন, খেলার পার্থক্য তেমন কিন্তু দুটো দলের মধ্যে নেই। দুটো দলই খুবই পরিশ্রমী এবং তারা মিডফিল্ড ওরিয়েন্টেড দল, মিডফিল্ডটাকে আপনার বেশি কার্যকর করে তারপর সেখান থেকে তারা আক্রমণে যাওয়ার চেষ্টাটুকু করে। তারপরে যদি আপনি এই দু দলের মধ্যে আমাকে এগিয়ে রাখতে বলেন কোনো দলটাকে, তাহলে আমি বলবো যে আপনার টোটাল ফিটনেস এবং খেলার লড়াইয়ের যে একটা তাগিদ বা লড়াইয়ের যে একটা জেদ এবং জেতার যে একটা বড় ধরনের আগ্রহ সব সময় পর্যন্ত থাকে, সেটা আপনার সাউথ কোরিয়ার মেক্সিকোর তুলনায় আমি এগিয়ে রাখবো কিছুটা হলেও সাউথ কোরিয়াকে। আর এশিয়ার দল সেই জায়গা থেকে আমাদের তো এক ধরনের ভালো লাগা রয়েছে যে এশিয়ার টিমগুলো এবার বিশ্বকাপ ভালো করছে, আরো ভালো করবে, আরো ভালো করা উচিত। কারণটা হলো যে আপনি যখন আফ্রিকার দলগুলো যখন ভালো করে, যে দলটা বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসেছে তারা যখন আপনি ভালো পারফরমেন্স করে, তাহলে এত বছর বিশ্বকাপে খেলার পর, এত লম্বা প্রস্তুতি নেওয়ার পর এই দলগুলো কেন করবে না? সো আমার কাছে মনে হচ্ছে যে এশিয়ার দলগুলোর মধ্যে থেকে এশিয়ার বেশ কয়েকটা দল এবার খেলছে এবং বেশ শক্তিশালী দল খেলছে, ভালো পারফরমেন্সও করছে। সো আমার কাছে মনে হচ্ছে যে 2002 সালের পর এশিয়ার আর কোনো দল বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত যেতে পারেনি, এবার একটা যাওয়ার সুযোগ রয়েছে এবং সেই সুযোগটা তাদের কাজে লাগানো উচিত। ওয়েল, আমরা এই মুহূর্তে দেখে নেব আজকের এই ম্যাচে সাউথ কোরিয়া ভার্সেস মেক্সিকোর ম্যাচের সম্ভাব্য লাইনআপ। এবার যদি একটু স্টার প্লেয়ার নিয়ে কথা বলি, মেক্সিকোর রয়েছে জেমিনেজ, আগের দিনও তিনি গোল করেছেন প্রথম ম্যাচে। অন্যদিকে সন রয়েছে হচ্ছে আপনার সাউথ কোরিয়াতে। না, জেমিনেস আগের ম্যাচে যেটা করেছিলেন সেটা দুর্দান্ত। তিনি যেটি বললাম যে তার এই বিশ্বকাপে খেলারই কথা ছিল না। তিনি কয়েক বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিলেন, প্লাস তার বাবা মারা গেছিলেন বিশ্বকাপের কিছুদিন আগেই। সবকিছু মিলে বিশ্বকাপে এটা তার ফোর্থ বিশ্বকাপ খেলেছেন, কিন্তু স্ট্রাইকার পজিশনে খেলেন, কোনো গোল পাননি। কিন্তু গত ম্যাচে গোল পাওয়ার পর তিনি মনে করেছেন যে তার অনেক বড় একটা অপূর্ণতা দূর হয়েছে, অথচ তিনি কিন্তু তার জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোলদাতার তালিকায় তিনি রয়েছেন। তো এই অপূর্ণতাটা কিছুটা দূর হয়েছে, কিন্তু আরও অনেক বেশি খিদা তার জেগে গিয়েছে যে অন্তত প্রথম ম্যাচে আমি গোল পেয়েছি, আমি পরের ম্যাচগুলোতে আমাকে দলকে যদি জেতাতে তাহলে আমাকে ভালো পারফরমেন্স করতে হবে, এবং এই ভালো পারফরমেন্স করলে এই ম্যাচটা জিততে পারলে আমরা পরের রাউন্ডে চলে যেতে পারবো। যেহেতু তারা সহ আয়োজক হিসাবে রয়েছে,
একটা বাড়তি এক ধরনের প্রেশারও তাদের রয়েছে, নিজের দেশের খেলা, নিজের মাটিতে খেলার স্টেডিয়ামে যত সমর্থক রয়েছে ম্যাক্সিমাম সমর্থক তাদেরই থাকবে। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে মাঠের বাইরে থেকে যে সাপোর্টটা তাদের পাওয়ার কথা ছিল সেটা তারা খুব ভালো মতোই পাচ্ছে। এবং জেমিনেসকে আমি এই ম্যাচেও যদি জেমিনেস গোল পান আমি খুব একটা অবাক হব না। তবে আপনি যদি সার্বিক শক্তির বিচারে কথা বলেন তাহলে আমি অবশ্যই কিন্তু সঙ্গের দলকে এখানে এগিয়ে রাখবো। প্রথম ম্যাচে তারা যে ধরনের দুর্দান্ত ফুটবল খেলেছে সেই ফুটবলটাই যদি তারা আরেকবার উপহার দিতে পারে তাহলে এখানে নিশ্চিতভাবে আপনি ম্যাচ পূর্ব অ্যানালাইসিসে দক্ষিণ কোরিয়া এগিয়ে থাকবে। চলে যাব পরের ম্যাচে, সুইজারল্যান্ড ভার্সেস বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। সো বসনিয়াকে ছোট ভাববার কোনো কারণ নেই, প্রথম ম্যাচে জিততে পারেনি বাট তারা ভালো করেছে। অন্যদিকে সুইজারল্যান্ড ভেরি গুড টিম, কোনো সন্দেহ নেই। এবং সুইজারল্যান্ড কিন্তু একবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল সুইজারল্যান্ড। তবে গত ম্যাচে সুইজারল্যান্ডের যে পারফরমেন্সের কথা যদি আপনি বলেন, তারা যেভাবে আপনার মানে পারফরমেন্স করার কথা ছিল সেটা তারা করে দেখাতে পারেনি বলেই কিন্তু আপনি এই ম্যাচে তাদের সামনে একটা বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে, সেটাও তাদেরকে করতে হবে। তবে যে মৌ, এই দলগুলো আপনার দেখবেন যে দ্বিতীয় রাউন্ডের পরে এই দলগুলোর আর সামনে বাড়ার তেমন কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। এরা অনেক 48টি দল, তো 48টি দলের মধ্যে আপনি সব দলকে একেবারে আপনি শীর্ষে স্থানে রাখারও কোনো কিছু নেই। তবে আমি যেটা বললাম যে আমি অপেক্ষা করছি যে আপনি ছোট দলগুলোর, ছোট র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলো আপনি এখন পর্যন্ত বেশ ভালো কিছু চমক দেখিয়েছে। বসনিয়া 64 র্যাঙ্কিং, অন্যদিকে 19 হচ্ছে সুইজারল্যান্ড। রাইট, সুইজারল্যান্ড তো যেটা বললাম, সুইজারল্যান্ড তো আপনি ম্যাক্সিমাম সময়, আমি খুব সম্ভবত আমি যখন থেকে বিশ্বকাপ কভার করি তখন ম্যাক্সিমাম সময় থেকে সুইজারল্যান্ডকে আমরা দেখে আসছি যে আপনার এই প্রায় প্রত্যেকটা বিশ্বকাপে কিন্তু আপনার ইউরোপ থেকে তারা কোয়ালিফাই করে। তারপরেও আপনি র্যাঙ্কিংয়ে তো তারা এগিয়ে রয়েছে, প্লাস আপনি সব কিছু মিলে যদি দেখবেন যে বসনিয়ার খেলোয়াড়দের সঙ্গে, বসনিয়ার এই ম্যাচের দলের সঙ্গে আমি সুইজারল্যান্ডের এই দলটাকে যদি আপনি একটা তুলনায় আনেন, সেই তুলনায় কিন্তু আপনি নিশ্চিতভাবে সুইজারল্যান্ড অনেক দূর এগিয়ে থাকবে এবং এই ম্যাচে তাদেরই জয় হওয়ার সম্ভাবনাটুকু বেশি থাকবে। অন্যদিকে কানাডা ভার্সেস কাতার, কানাডা প্রথম ম্যাচে ভালো করতে পারেনি, কাতার ভালো করেছে এবং আবারও বলতে হবে এশিয়ার টিম ভালো করছে, এটা আমাদের জন্য ভীষণ ভালো লাগার। রাইট, কাতার গত বিশ্বকাপে আপনার আয়োজক ছিল, এবার বিশ্বকাপে কানাডা আয়োজক, তো 4 বছর আগের আয়োজকের সঙ্গে আপনার এই বছরের আয়োজকের হচ্ছে। বাট কানাডার একটা বিষয় ছিল যে কানাডা এর আগে 12 যতগুলো ম্যাচ খেলেছিল কোনো ম্যাচে কিন্তু জিততে পারেনি, কোনো ম্যাচ থেকে পয়েন্ট পায়নি, কিন্তু গত ম্যাচে তারা কিন্তু পয়েন্ট পেয়েছে, প্রথম গোল করার একটা সুযোগ পেয়েছে। সবকিছু মিলে নিজের মাটিতেও খেলা কানাডাও কিন্তু আপনি দেখবেন যে 3 আয়োজক যারা রয়েছে, 3 আয়োজকের মধ্যে কানাডা, আমেরিকা এবং মেক্সিকো, এই 3টাকে যদি আপনি এক সমীকরণে রাখেন সেখানে নিশ্চিতভাবে মেক্সিকো এই 2 দলের চেয়ে 2 আয়োজকের চেয়ে অনেক দূর এগিয়ে রয়েছে। কানাডা যদি আপনি সেকেন্ড রাউন্ডে যেতে পারে তাহলে সেটি তাদের জন্য খুবই সৌভাগ্যের একটা বিষয় হবে। তবে আমি কানাডার যে দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে অন্তত সেটা খুব একটা বিশ্বাস করছি না। তবে কানাডার একটা ভালো খেলোয়াড় রয়েছেন যিনি ওই আলফ্রেন্স ডেভিস, তিনি এই ম্যাচে খুব সম্ভবত ফিরছেন এবং গত ম্যাচে তিনি খেলতে পারেননি ইনজুরির কারণে, তবে এই ম্যাচে তিনি ফিরছেন এবং তিনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে কানাডা যে অপেক্ষায় রয়েছে, এতদিন পর্যন্ত বিশ্বকাপে অনেকগুলো ম্যাচ খেলেছে, কোনো পয়েন্ট পেতে পারেনি, গত ম্যাচে তারা প্রথম পয়েন্টটা পেয়েছিল, হয়তো একটা জয়ের অপেক্ষায় তারা থাকবে। তবে কাতারও শক্তিশালী দল, তবে এই 2 দলই আপনার দেখবেন যে আপনি যদি র্যাঙ্কিংয়ের হিসাবটা আনেন তাহলে দেখবেন যে এই 2 দলের মানে সমান শক্তিধর দলের মধ্যে রয়েছে। মোস্ট প্রবলি এই ম্যাচটা যদি আপনার ড্র হয় আমি অবাক হব না। ট্রু, আমি অবাক হব না, কারণ যতই বলি না কেন কানাডা চেষ্টা করবে এই ম্যাচে ফিরতে, অন্যদিকে কাতার কিন্তু তাদের ওই ধারাবাহিকতা বজায় রাখবে, সেই জায়গা থেকে হয়তো ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিরে আসি আজকের দিনের রাত 10টায় যে ম্যাচটি রয়েছে, সাউথ আফ্রিকা ভার্সেস চেক রিপাবলিক। সেই ম্যাচে চেক রিপাবলিক প্রথম ম্যাচটা ভালো খেলতে পারেনি, অন্যদিকে সাউথ আফ্রিকাও হেরেছিল সেই ম্যাচটা। দুটো দলই তাদের প্রথম ম্যাচটা হেরেছে। অপেক্ষায় থাকবে যে পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, ডু অর ডাই ম্যাচ। যে দল হারবে সেই দলের জন্য এই টুর্নামেন্ট শেষ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তবে ড্র করলেও তাদের সামনে বড় ধরনের বিপদ অপেক্ষা করছে, কারণ তখন আপনার দেখবেন যে লাস্ট ম্যাচটা তাদের জন্য মানে খুবই চ্যালেঞ্জিং একটা ম্যাচ হয়ে যাবে। তো এই বিশ্বকাপে সামনের রাউন্ডে যেতে হলে তাদের জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা দু দলই চাইবে যেন এই ম্যাচ থেকেই তারা শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা না করে এই ম্যাচেই তারা যেন ওই আপনার বিশ্বকাপের সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য যে পথটুকু, সেই পথটুকু কিছুটা হলেও একটু নির্ঝঞ্ঝাট করে নিতে পারে। আর যেটি আপনি বলছিলেন যে প্রথম ম্যাচে, বিশ্বকাপের প্রথম ম্যাচ ছিল, সেটা উদ্বোধনী ম্যাচ ছিল মেক্সিকো এবং সাউথ আফ্রিকার ম্যাচ। সেই ম্যাচে মেক্সিকোর মাঠে খেলা হয়েছিল, সাউথ আফ্রিকা খুব একটা মন্দ খেলেনি, কিন্তু তারা গোলের সুযোগগুলো বেশ কিছু মিস করেছিল এবং এই কারণে আপনি মেক্সিকোর কাছে তারা হেরে গিয়েছিল। আর চেক রিপাবলিক যেটা সাউথ কোরিয়ার কাছে খেলেছিল, সেখানেও কিন্তু ম্যাচটা বেশ প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা পূর্ণই হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আপনি
সাউথ কোরিয়া এগিয়ে যেতে পেরেছিল, জিততে পেরেছে, তার অন্যতম কারণটা হলো যে আপনার তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পেরেছে। এই ম্যাচে দু দলেরই একই রকম অবস্থা, দু দলেরই চেক রিপাবলিক এবং আপনার সাউথ আফ্রিকা, দু দলেরই শক্তির পার্থক্য তেমন কঠিন, মানে বড় কোনো পার্থক্য নেই এই ম্যাচেও, মানে ইট ক্যান বি এনিবডিজ গেম। তবে আমি চাইবো যেন চেক রিপাবলিক জেতে। কারণটা হলো যে চেক রিপাবলিক এর মধ্যে বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন যে খেলোয়াড়রা আপনার দ্বিতীয় রাউন্ডে যদি এই দলটা যেতে পারে তাহলে বড় দলগুলোকে একটা চ্যালেঞ্জ জানানোর সুযোগটা তারা পাবে। একেবারেই তাই। আবারও অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকুন, বিদায় নিচ্ছি আমি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ফুটবল বিশ্বকাপ সবসময় আমাদের জন্য ভীষণ উন্মাদনার। যদিও অফিস বা অন্য কাজে ব্যস্ততা থাকে, তারপরেও কিন্তু আমরা কোনো ম্যাচ মিস দিতে চাই না। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে নিয়ে ম্যাচ দেখবেন এবং থাকবেন আমাদের সঙ্গে টিভিএস এর সঙ্গে।